সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি বৈশাখী টিভির স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন বৈশাখী হেলথ অনুষ্ঠানটি দেখার জন্য। সাথে রয়েছে আমি ডক্টর শাবনা জাফরি। দর্শক, আমরা কোভিড ডিজিজের কথা সবাই জানি, কিন্তু সাম্প্রতিককালে আমরা হিউম্যান মেটানিউমো ভাইরাস এই বিষয়টি সম্পর্কে শুনে থাকছি। হয়তোবা এই বিষয়টি সম্পর্কে আমরা সঠিকভাবে তথ্য জানি না। এই বিষয়টিতে কথা বলার জন্য আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আমাদের সাথে রয়েছেন অধ্যাপক ডাক্তার শামীম আহমেদ, মেডিসিন ও বক্ষব্যাধি বিশেষজ্ঞ, অধ্যাপক রেসপিরেটরি মেডিসিন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। চলুন আমরা স্যারের সাথে পরিচিত হই। স্যার, আপনাকে স্বাগতম আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে, সেই সাথে দর্শকবৃন্দ আপনারা যারা দেখছেন আপনাদেরকেও ধন্যবাদ। স্যার, আমরা তো কোভিড ডিজিজের কথা জানি, স্যার করোনা ভাইরাসের কথা জানি। ইদানিং স্যার আমরা হিউম্যান মেটানিউমো ভাইরাস এই ভাইরাসটির কথা শুনে থাকছি। স্যার, এইটি সম্পর্কে আপনার কাছ থেকে শুনবো, বিষয়টি কি? আসলে হিউম্যান মেটানিউমো ভাইরাস সেন্সেশন তৈরি করেছে সারা দুনিয়াতে, অনেকেই ভয় পাচ্ছেন। আসলে ভয় পাওয়ার কিছু নাই এবং ঘাবড়ানোর কিছু নাই। হিউম্যান মেটানিউমো ভাইরাস প্যান্ডেমিকের পর্যায়ে কখনোই যাবে না। এই ভাইরাসটা 2001 সালে প্রথম ডাচ একদল গবেষক শিশুদের ইনফেকশন, জ্বর, সর্দি, কাশি, সেখানে নমুনাতে প্রথম এটা আবিষ্কার করেন এবং পরে দেখা গেল যে এই ভাইরাসটা আরও অনেক আগে থেকে, প্রায় 50 বছর আগেও এটা ছিল। তার মানে হচ্ছে এই ভাইরাসটা ছিল। এমনকি এই ভাইরাসের নামে বানরের কিন্তু এক ধরনের ভাইরাস ছিল। তো মানুষের ক্ষেত্রে এটা অনেক আগে থেকেই যেহেতু ছিল, সেহেতু আমাদের অনেকের মধ্যে এটার একটা অ্যান্টিবডিও তৈরি হয়েছে। কিন্তু 2001 সালে প্রথম এটা পাওয়া যায়। এরপর দেখা যায় আমাদের দেশেও কিন্তু অনেকেই রেসপিরেটরি ভাইরাল প্যানেল যখন করা হলো তখন অনেকেই এটাতে আক্রান্ত হয়েছেন। তো এটা পুরানো ভাইরাস, নতুন করে আলোচনায় এসেছে। যেহেতু ওহান, চায়না থেকে কোভিড উৎপত্তি হয়েছিল, অনেকেই ভাবলেন যে এবারও হয়তো আবার সেরকম কিছু হয় কিনা, কিন্তু আসলে এটা হওয়ার কিছু নাই। এটা মেটানিউমো ভাইরাস এক ধরনের আরএনএ ভাইরাস। এই ভাইরাসটা খুব বেশি শক্তিশালী না এবং এটার দুটো ভ্যারিয়েন্ট আছে, এ বি, এবং সাব ভ্যারিয়েন্ট আছে A1, A2, B1, B2। এটা আসলে একজন আক্রান্ত মানুষের কাছ থেকে হাঁচি কাশির মাধ্যমে আরেকজন আক্রান্ত হন। এবং অন্যান্য ভাইরাসের যেটা হয়, আরএনএ ভাইরাসের ক্ষেত্রে হয় যে প্রথমে এটা তো শ্বাসনালীতে যায়, তখন দেখা যায় যে একটু জ্বর, কাশি, সর্দি, নাক দিয়ে পানি পড়া, মাথা ব্যথা, গা ব্যথা এরকম হয়, শরীরটা দুর্বল লাগে। এবং দেখা যায় যে এই ভাইরাসে আক্রান্ত হওয়ার পর অধিকাংশ ক্ষেত্রেই 4-5 দিনের মধ্যেই ভালো হয়ে যায়। তবে দেখা যায় যে যারা খুব বেশি অসুস্থ, ইমিউনিটি দুর্বল এবং ফুসফুসের রোগ যেমন অ্যাজমা, সিওপিডি, অথবা কিডনির রোগ, হার্টের রোগ, অথবা ক্যান্সার পেশেন্ট, তাদের ক্ষেত্রে কখনো কখনো এটা খারাপের দিকে যায়। তখন দেখা যায় যে রোগীকে নিয়ে হসপিটালে ডক্টরের কাছে যাওয়া লাগে। কিন্তু ওভারঅল এটা অন্যান্য ভাইরাসের মতো, যেটা আমরা বলি ফ্লু লাইক ইলনেস, অনেকটা সেরকম, এবং এটা মৃদু ধরনের এক ধরনের ইনফেকশন। স্যার, আমরা করোনা যেরকম দেখেছি যে কন্টাজিয়াস, খুব বেশি সংক্রমিত, এই ভাইরাসটা কি স্যার সেরকম? এটা আসলে একজন মানুষের কাছ থেকে আরেকজন মানুষ পায়, সুতরাং কন্টাজিয়াস। তবে করোনার ক্ষেত্রে যেটা ছিল, আমাদের আগের কোনো অভিজ্ঞতা ছিল না। ফলে হয় কি, যখন কোনো অভিজ্ঞতা শরীরে থাকে না তখন অ্যান্টিবডিও থাকে না, এবং ওর বিরুদ্ধে আমাদের প্রতিরোধ গড়ে তোলা শরীরের পক্ষে সম্ভব হয় না। এই জন্যই বেশি মানুষ মারা যায়। এবং আগে 100 বছর আগে যে ইনফ্লুয়েঞ্জাতে অনেক মানুষ মারা গেছে, সেই একই ঘটনা। আপনি জেনে অবাক হবেন যে যখন আমেরিকা আদিবাসীরা, যখন ইউরোপিয়ানরা যাচ্ছে, তখন কিন্তু সাথে করে মিজলস নিয়ে গেছিল, অন্যান্য ভাইরাল ডিজিজ। অধিকাংশ মানুষ মারা গেছে কিন্তু এইসব ভাইরাল ডিজিজে, কারণ তাদের কোনো সংক্রমণের অভিজ্ঞতা ছিল না, এবং একবার হলে দেখা যায় প্রথমবারে অনেকেই মারা গেছে, বিশেষ করে যাদের দুর্বল ইমিউনিটি আছে। সুতরাং এটা সেই ধরনেরই একটা ঘটনা। কিন্তু যেহেতু এটা আমাদের অনেক আগে থেকেই আমাদের শরীরে প্রবেশ করেছে, আমাদের এক্সপোজার হয়েছে, সুতরাং এটা অত খারাপ কিছু করার সম্ভাবনা নাই।
স্যার আপনি যেমন বললেন যে সর্দি কাশি ফ্লু লাইক সিমটমগুলো, তাহলে স্যার অন্যান্য ডিজিজ থেকে এটা একজন রোগী কিভাবে ডিফারেন্সিয়েট করবে কিংবা কিভাবে বুঝবেন যে ওনার নর্মাল ফ্লু হয়েছে নাকি এই রোগটি? না, সেটাই আপনি যেটা বললেন খুবই প্রাসঙ্গিক। আসলে দেখা যায় যে ভাইরাল, অনেকেই বলে না যে এই অসুখ ভাইরাল অসুখ, চিকিৎসা করলে 7 দিন, চিকিৎসা না করলে 1 সপ্তাহ। অধিকাংশ ক্ষেত্রেই ভাইরাস এমনি এমনিই ভালো হয়ে যায়। আর এটা কিন্তু খুব ব্যয়বহুল, বিশেষ করে যে ভাইরাল প্যানেলগুলি, রেসপিরেটরি ভাইরাল প্যানেল, এগুলি দেখা যায় যে অনেক খরচ হয়ে যায়, 6, 7, 8 হাজার টাকা লাগে। তো এটা কিন্তু সবার পক্ষে সম্ভব না। এই জন্য নমুনা নিয়ে, অর্থাৎ আমরা যদি ন্যাজোফেরিংস গলা থেকে বা নাক থেকে নমুনাটা নিয়ে আরটিপিসিআর করি, তাহলে এটা ধরা যায়। যদি কেউ আক্রান্ত হন তখন এই পরীক্ষা করলেই শুধুমাত্র ধরা যাবে, কিন্তু শুধুমাত্র সিমটম জ্বর কাশি সর্দি দেখে একটা থেকে আরেকটা আলাদা করা খুবই খুবই কঠিন। এবং এখন অনেকে ইনফ্লুয়েঞ্জাতে ভুগবেন, অনেকে কোভিডেও ভুগবেন, কিন্তু যেহেতু এখন আমরা পরীক্ষা করি না, সুতরাং দেখা যায় কে কোভিডে ভুগলেন সেটা আমরা বুঝতেই পারি না, একাই ভালো হয়ে যায়। আচ্ছা স্যার, এই ধরনের রোগীরা যখন আপনাদের কাছে আসেন তাহলে স্যার কি কি ধরনের পরীক্ষা নিরীক্ষা আপনারা করেন? প্রথমে তো আমরা ক্লিনিক্যালি একটু দেখি যে উনি কেমন আছেন। বিশেষ করে যারা খুব বেশি খারাপ হয়ে যায় তাদের ক্ষেত্রে স্যাচুরেশন কমে যায়, অথবা অক্সিজেনের অভাবে ঠোঁট, তারপরে হচ্ছে নীল হয়ে যায় নখ, বিভিন্ন জায়গায়। তো আমরা বলি সাইনোসিস, এইগুলো একটু দেখি আর অসকালটেশন করি। আর একটাই পরীক্ষা আরটিপিসিআর, নাক বা গলা থেকে আমরা এক ধরনের সোয়াব নিয়ে সেটা যখন পরীক্ষা করি, করে দেখা যায় যে এই ভাইরাসের উপস্থিতি। এটা আসলে যদি খুব বেশি খারাপ রোগী থাকে অথবা যদি কেউ সংগতিপূর্ণ থাকে, উনি এই টাকা পয়সাটা দিতে পারবেন, তাহলেই শুধুমাত্র পরীক্ষাটা করা উচিত। কিন্তু প্রত্যেকটা পেশেন্টকে যদি আপনি এই পরীক্ষাগুলি দেন, আসলে অনেকে এটা করতে পারবে না, তাদের উপর এটা বোঝা হয়ে যাবে এই পরীক্ষা নিরীক্ষা। স্যার তাহলে এই ধরনের রোগীরা যখন আসেন তখন আপনার মানে চিকিৎসা কি দিয়ে থাকে? এটা চিকিৎসা হচ্ছে, প্রথম কথা হচ্ছে বাসায় বিশ্রামে থাকতে হবে, প্রচুর পানি এবং বিভিন্ন ধরনের সাইট্রাস ফুড, ফল, এগুলি খাওয়া যায়। আর আরেকটা জিনিস হচ্ছে প্যারাসিটামল, জ্বরের জন্য, গা ব্যথার জন্যে। যদি ঠান্ডার ভাব থাকে তাহলে আমরা অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ দিই। এতে করেই দেখা যায় যে অধিকাংশ রোগী ভালো হয়ে যায়। তবে এইসব ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক বা স্টেরয়েড এসবের কোনো দরকার নাই। এটা মানে কমন কোশ্চেন থাকে যে আমি অ্যান্টিবায়োটিক খাবো না, অ্যান্টিবায়োটিক, তবে একটা জিনিস মাথায় রাখতে হবে যে ফুসফুসের যে ইনফেকশন হয়, নিউমোনিয়া, তার 10 ভাগের ক্ষেত্রে কিন্তু আগে এরকম ভাইরাল ইনফেকশন হয়, পরে দেখা যায় যে ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়। সেটা আমাদের মাথায় রাখতে হবে। কিন্তু শুরুতেই 3-4 দিনের জ্বরেই অ্যান্টিবায়োটিক শুরু করাটা ঠিক না, যখন আমি বুঝতে পারবো যে এটা ভাইরাল অসুখ। আচ্ছা স্যার, আমরা করোনায় যেমন দেখেছি যে ভ্যাকসিন আবিষ্কৃত হয়েছে, এর কি কোনো ভ্যাকসিন আছে অ্যাভেলেবেল? না, আসলে এখন পর্যন্ত এর কোনো ভ্যাকসিন, কার্যকরী কোনো ভ্যাকসিন নাই। অনেকগুলি ট্রায়াল হয়েছে, কিন্তু সেগুলি আসলে সত্যি কথা বলতে যে ফেল করেছে। সুতরাং এখানে এখনও হয় নাই, হয়তো অদূর ভবিষ্যতে আসবে এই ভ্যাকসিনগুলি, কারণ এটা তো সবসময় একটা গবেষণার মধ্যে থাকে। সো এটা ভবিষ্যতে আসবে। স্যার আমাদের তো ইদানিং যে সময়টা যাচ্ছে, সবসময় দেখা যাচ্ছে যে সর্দি কাশি আমাদের লেগেই আছে। স্যার প্রতিরোধ যদি আমি বলি, কিংবা আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চাই, আমরা কীভাবে এর থেকে বের হয়ে আসতে পারি কিংবা সংক্রমণটা কমাতে পারি? না, এটা খুবই সুন্দর প্রশ্ন। কারণ হচ্ছে হাঁচি কাশির মাধ্যমে যেহেতু এটা ছড়ায়, সুতরাং কেউ যদি আক্রান্ত হন তাহলে কিন্তু ঘরে থাকতে হবে, বাইরে গেলে মাস্ক ব্যবহার করতে হবে। এবং আমাদেরকে সেই যে আগে যেটা ছিল যে স্যানিটাইজেশন, অর্থাৎ বাইরে থেকে ঘরে আসার পর হাতটা ভালোভাবে ধুতে হবে, মুখ ধুতে হবে, স্যানিটাইজার, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে। এবং একটু কেউ যদি হাঁচি কাশি রোগী থাকে তার কাছ থেকে একটু সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। বাসার মধ্যেও যদি কেউ আক্রান্ত হন তাহলে যারা বয়স্ক বা শিশু তাদেরকে, কারণ বয়স্ক এবং শিশুরা এই রোগে বেশি আক্রান্ত হন এবং ভোগেন বা সিরিয়াসও হয় এদের ক্ষেত্রে,
তাদেরকে একটু আলাদা করে রাখতে হবে এবং যেখানে সেখানে থুথু ফেলা, কাশি দেয়া, হাঁচি দেয়া এগুলি কিন্তু করা যাবে না। আমাদের হাঁচি কাশির যে নিয়মাবলী সেটা মেনে চলতে হবে এবং যে স্বাস্থ্যবিধি সেগুলি সবসময় মাথায় রাখতে হবে। এটা শুধু এই মেটানিমো ভাইরাস না, যে কোনো অসুখের ক্ষেত্রে আমাদের এটা একটা কমন, একটা আমব্রেলা টার্মের মতো আমাদেরকে এই নিয়মগুলি মেনে চলতে হবে। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। দর্শক, এতক্ষণ আপনারা শুনছিলেন হিউম্যান মেটানিমো ভাইরাস এই বিষয়টি সম্পর্কে। আশা করি আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক যে তথ্যগুলো দিলেন আপনারা তা মেনে চলবেন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বৈশাখী টিভির সঙ্গেই থাকবেন।